জুলাই আন্দোলন, হ্যাঁ, এখানে এখানে 10 মাস পেরিয়ে গেছে। তো এই জুলাই আন্দোলনে আসলে শেষ পর্যন্ত আমরা কি পেলাম? আমরা দেখছি মবের রাজত্ব এখনো বিন্দু মাত্র কমেনি। হ্যাঁ, মানুষের ভিতরে কোনো স্বস্তি নাই, সবাই এক ধরনের একটা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তো এই পরিস্থিতিটা হলো যে, এটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করেন, আপনারা কিভাবে দেখেন? পুলক ঘটক। সুলতানাপা, আমি আপনার এই জায়গায় আমি আসার আগে যে, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, কিন্তু আপনি একটু সোজা তাকান, তাইলে আমি আপনাকে দেখতেও পাবো আপনার চোখটা। ওই যে উপরের দিকে না, নিচের দিকে তাকান। এবং সুলতানাপা মাঝখানে আসেন। দিকে তাকান দাদা, আপনার ল্যাপটপের দিকে তাকান। এটা কিভাবে? আচ্ছা, আমার ল্যাপটপ একটা নিচে আছে, কিন্তু ল্যাপটপের দিকে তাকালে আমি ঠিকঠাক আপনাকে দেখতে পাবো। আর কথাই বলেন না, আপনি ল্যাপটপের দিকে তাকিয়ে কথা বলেন। হ্যাঁ, এখানে তাকান দাদা। আমি নিচের দিকে তাকাচ্ছি, এটা কি আপনি দেখছেন? আমি দেখতে পাচ্ছি। এবার আমরা ঠিক দেখছি। নিচের দিকে তাকান। জি, এবার বলুন। হ্যাঁ, আচ্ছা, আমি আপনার এই যে পরবর্তী আফটারমাথ যেটা, মানে যেটা ফল, এই ফলের জায়গায় আসার আগে প্রথম যে প্রশ্নটি আপনি আসাদ নূরকে করলেন, ওই জায়গায় আমার দেখা একটা ঘটনার শুধু তুলে ধরি, যে আপনারা বলছেন যে পাখির মতো গুলি করা। 4 আগস্টের ঘটনা, 5 আগস্ট শেখ হাসিনা দেশ থেকে চলে গেলেন। 4 আগস্ট আমার গ্রামের বাড়ি রংপুর শহরে হারাধন রায়, আমার বন্ধু, ছোট ভাই, আমার খুব কাছের ছেলে। হারাধন রায় রংপুর পৌরসভার কাউন্সিলর ছিল, এবং কথাটা হয়তো ভাবে দেখলে আপনি একটু অন্যভাবে নেবেন, যে আমি কেন নামটা হারাধন রায়, বুঝতেই পারছেন, এবং সিঙ্গেল বাংলা নাম, হিন্দু কমিউনিটির কাউন্সিলর ছিল হারাধন রায়। 4 আগস্ট তাকে ধাওয়া করে ও এসে আশ্রয় নিয়েছিল কালীবাড়ির ভিতরে, রংপুর কালীবাড়ির ভিতরে। ওখান থেকে বের করে এনে পিটিয়ে পিটিয়ে মেরেছে, কুপিয়ে। হারাধনের সহযোগী একটা ছেলে সবসময় মোটরসাইকেল চালাতো, ওকেও মেরে ফেলে। ওখানে মেরে ফেলার পরে যদি লাশটাকে ছেড়ে দিত, যে মেরে ফেলেছে, একটা ঘটনা ঘটে গেছে, এর পরে না, ওর লাশের পায়ের মধ্যে রশি বেঁধে পুরো রংপুর শহর ট্রাকের নিচে ওর লাশটা ঝুলিয়ে নিয়ে বেরিয়েছে। তারপরে রংপুর মিউনিসিপ্যালিটির সামনে, রংপুর সিটি কর্পোরেশনের সামনে ফ্লাইওভারের যে মানে ফুটওভার ব্রিজ যে আছে, ওই ফুটওভার ব্রিজের মধ্যে পা উঁচু করে মাথা নিচ দিকে করে ঝুলিয়ে রেখেছে। সারা দিন লাশটা ওখানে ওইভাবে ছিল, লাইভ সম্প্রচার করেছে এই ঘটনাগুলো। 4 আগস্ট, এটা আমার বাঙালি, আমার রংপুরের মানুষকে দিয়ে এইটা হতে পারে, যে একটা মৃতদেহের সঙ্গেও এই আচরণটা করা হয়েছে, যেটাকে আপনারা বিপ্লব বলছেন। এই ছেলেটার জীবন রক্ষার জন্য ফায়ার ওপেন করা প্রশাসনের দায়িত্ব পড়ে কিনা, গুলি চালানো। একটা কথা খুবই সত্য, যে আওয়ামী লীগ সরকার, তৎকালীন আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার বিষয়টিকে পলিটিক্যালি হ্যান্ডেল করতে, রাজনৈতিকভাবে নিষ্পত্তি করতে ব্যর্থ হয়েছে, মারাত্মক ব্যর্থ হয়েছে। এবং এই ব্যর্থতাটা তাদের একটা ধারাবাহিকতারই ফল, ওই কালমিনেশনে চলে এসেছিল। কিন্তু যা কিছু ঘটিয়েছে এরা, এই যে আরিফ সোহেল নামে আপনার এই যে বর্তমান যে এনসিপির যে নতুন যে জয়েন্ট সেক্রেটারি, সে তো ঘোষণা দিয়ে বলেছে সে কোন কোন জায়গায়, গতকালকের তার স্ট্যাটাস, সে কোন কোন জায়গায় অপারেশনের নেতৃত্ব দিয়েছে। আপনার সিরাজগঞ্জে ওই 4 আগস্টেরই ঘটনা, সিরাজগঞ্জের রায়গঞ্জে, আমি যে কথাটা অনেকবার বলেছি, আমি লিখেছিও বটে। তারপরে সিরাজগঞ্জের রায়গঞ্জে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ করতেন না, কমিউনিস্ট পার্টি করতেন, সাংবাদিকতা করতেন উনি। সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রেস ক্লাবের ভিতরে ছিলেন, প্রেস ক্লাবের ভিতর থেকে তাকে বের করে এনে ওখানে পিটিয়ে পিটিয়ে মেরেছে। ওই সিরাজগঞ্জের আরেকটু কাছে হেমায়তপুর থানা যেটা, ওটার অবস্থাটা আপনারা জানেন। 17 জন পুলিশ সদস্যকে পিটিয়ে মেরেছে, পুকুরে লাশ ভেসে বেরিয়েছে। আপনি বলেন যে পুলিশ একটি আর্মড ফোর্স, তাদের হাতে অস্ত্র থাকে, পুলিশ তার অস্ত্র রক্ষা, থানা রক্ষা এবং আত্মরক্ষা, এই 3টা ক্ষেত্রে তার অস্ত্র ব্যবহার যদি করতে না পারে, তাহলে তার হাতে এই অস্ত্রটা দেওয়ার মানেটা কি?
তার মানে ওইখানে পুলিশের পাল্টা ফায়ারটা খুবই ন্যাচারাল ছিল আত্মরক্ষার জন্য। আমরা দেখেছি পুলিশগুলো মারা গেছে, যে পরিমাণে পুলিশ মারা গেছে বলা হচ্ছে 44 জন, কিন্তু প্রকৃতপক্ষে তো অভিযোগ হচ্ছে যে 2000-এর ঊর্ধ্বে, এবং এখনো পর্যন্ত প্রচুর পুলিশ মিসিং। যারা কোথায় আছে পুলিশের সদস্যরা, এরা থানায় সবাই রিপোর্ট করেনি। এগুলোর তো সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। প্রশ্ন হলো যে আমি ধরে নিলাম এই নির্মমতা তারা অনিবার্য মনে করছে, বিপ্লবের পার্ট বলছে যে এইটা আমাদের বিপ্লব ছিল। আপনি যদি অপরাধ না হয়ে থাকে তাহলে এই ইন্ডেমনিটি কেন, দায়মুক্তি কেন? ধরুন পুলিশ পাখির মতো যে শব্দটা ইউজ করেছেন, যে পাখির মতো গুলি করছিল, আপনি বিচার করেন না কেন তার? কিন্তু যারা আপনার জেলখানার ভিতর থেকে আসামিদেরকে বের করে আনা হয়েছে, জেলের মধ্যে হামলা হয়েছে, কারাগার যদি রাষ্ট্র রক্ষা করতে না পারে, সবচেয়ে সেন্সিটিভ জায়গা, থানা যদি রক্ষা করতে না পারে, আপনার কি বলে জানো, এই যে টাকা অর্থাৎ ব্যাংক যদি রক্ষা করতে না পারে, ব্যাংকে হামলা হচ্ছিল, এইরকম পরিস্থিতিতে প্রাণহানির সংখ্যা বেড়েছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। একটা প্রাণহানিও তো কাম্য না, কিন্তু মানুষকে ওই জায়গায় নিয়ে যাওয়া। আন্দোলনটা তখন শান্তিপূর্ণ আন্দোলন ছিল না, যে শান্তিপূর্ণ আন্দোলনের উপর গুলি চালাচ্ছে, পাখির মতো মারছে, তা তো না। একটি সশস্ত্র হামলা এবং রাষ্ট্রীয় স্থাপনায় হামলা হচ্ছে, মানুষের জীবনের উপর হামলা হচ্ছে। এখন এটা হচ্ছে পুলিশের দিক থেকে। আমি যদি এই কথাটা বারবার বলবো ভাই, শত আপনি আমাকে মেরে ফেললে আমাকে এই কথাটা বলতে হবে যে এটা তো হতে পারে না। আপনার আমরা নাজিবুল্লাহ লাশ উল্টো করে ঝুলিয়ে রাখা, উল্টো করে না, ডাইরেক্ট ঝুলিয়ে রেখেছিল তালেবান। আমি এখানে হারাধনের লাশ ঝুলিয়ে রাখা দেখলাম, এবং সেটা লাইভ সম্প্রচার করলো। বিশ্ব মিডিয়া প্রচার করেনি, বাংলাদেশের মিডিয়া প্রচার করেনি। আপনারা হারাধনকে যে ওইভাবে মেরে লাশ উল্টো করে ঝুলিয়ে রেখেছিল, ওয়ার্ল্ড মিডিয়ার কাছে এটা সহজ সাধারণ প্রশ্ন, আপনারা কেন এটা কভার করেননি? সারা পৃথিবীর সকল মানবতাকামী মানুষের কাছে তো, তার মানে কি এর পার্ট কারা কারা? কেন এই তথ্যটা গোপন রয়ে গেল? আজও পর্যন্ত কেন এটাকে সামনে আনা হলো না যে এই যে যদি এটা বিপ্লব হয়, এই বিপ্লবের নেচারটা আপনাকে আনার্থ করতে হবে, এটাকে তো ডিগ আউট করতে হবে, খুঁজে বের করতে হবে বিপ্লবের নেচারটা কিরকম ছিল। শান্তিপূর্ণ আদর্শিক বিপ্লব ছিল নাকি আদর্শবিহীন বিপ্লব ছিল, নাকি শুধুই মত ছিল? আসলে এই বিপ্লবের ক্যারেক্টারটা কি ছিল? এই প্রশ্ন তো করার সুযোগ রয়েছে, এবং আইন আদালতের মধ্য দিয়ে এর তদন্ত হওয়ার প্রয়োজন আছে। এই যে আমি সিপিবির নেতা, যে আমি প্রদীপ ভৌমিকের যে কথাটা বললাম, যে রায়গঞ্জে তাকে পিটিয়ে মেরেছে, এবং ওখানে আওয়ামী লীগের আরো 4 জনকে মেরেছে। ও আমরা প্রদীপ ভৌমিককে বের করেছে প্রেস ক্লাব থেকে, সে সাংবাদিকতা করতে আমাদের সহকর্মী ছিল। এখন প্রদীপ ভৌমিককে মারার যে ঘটনাটা, আমি এই কথাটা সিপিবির সাধারণ সম্পাদক জিজ্ঞাসা করেছিলাম যে আপনি যখন রংপুরের ওকে কি নাম জানো, ছেলেটা মারা গেছে, তার কবর জিয়ারত করতে যান, আবু সাইদের আপনার পার্টির সহকর্মী, আপনি তার প্রতি বিশ্বস্ত কিনা, তার ওয়াইফের সঙ্গে আপনি দেখা করতে গেছেন কিনা, তার কবর জিয়ারত করতে গেছেন কিনা? আপনি সেদিনে কিন্তু এই আন্দোলনে এই যারা এটা করছে তার সঙ্গে সিপিবি ছিল, উদীচী ছিল, উদীচীর মুখ্য সংগঠক। সেই দিন উদীচীর 4 তারিখে বগুড়ায় কার্যালয় জ্বালিয়ে দিচ্ছে, আর এখানে উদীচী আন্দোলনে আপনার বিপ্লবী আন্দোলন করছে, গান গাচ্ছে। এটা কিন্তু বাস্তবতা। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যে নেতৃত্বকে সামনে রেখে সারাটা জীবন কাটিয়েছি, আমি কমিউনিস্ট পার্টির নেতাদেরকে দেখেছি যে তারা তাদের সহকর্মীর প্রতি এই বিশ্বস্ততাটা রাখেনি, এবং আজও পর্যন্ত এই ঘটনার মামলা হয়েছে সব ওখানকার পলাতক আওয়ামী লীগের নেতাদের নামে। প্রদীপ ভৌমিক হত্যার মামলা হয়েছে, এই মামলা নিয়ে বারবার কেন সিপিবি কথা বলছে না? সিপিবি বারবার কেন কথা বলছে না যে প্রদীপ ভৌমিক হত্যার বিচার চাই আমরা? আপনার এখানেই সম্ভবত প্রিন্স ভাই কিছুদিন আগে এসে কথা বলে গেছে। আমার সামনে প্রিন্স ভাই আসলে আমি তাকে জিজ্ঞেস করেছি, সামনাসামনি এসলেও বারবার জিজ্ঞেস করব যে প্রিন্স ভাই, প্রদীপ ভৌমিকের হত্যা মামলা নিয়ে আপনারা বারবার কেন আপনাদের সহকর্মী কেন তুলে ধরছেন না? এবং এই যে বাস্তবতাটা এর, এবং আর একটা প্রশ্ন, এখানে অনেকগুলো জায়গা অমীমাংসিত। যেমন ধরুন কমিউনিস্ট পার্টি আন্দোলনে ছিল, বাসদ ছিল, এই বাম সবগুলো রাজনৈতিক দল ছিল। একটি রাজনৈতিক দল তো না, মানে এটা রামকৃষ্ণ মিশন না বা লিল্লা বোর্ডিং না, এই জিনিসটা, এটা পলিটিক্যাল পার্টি ক্ষমতায় যেতে চাইবে। কমিউনিস্ট পার্টি যখন আন্দোলন করছিল একটি সরকার পতনের আন্দোলন, তাদের লক্ষ্য কি ছিল? একটা খুব সহজ জিজ্ঞাসা, যে তারা কি ক্ষমতায় যেতে চেয়েছিল? তাদের কি কল্পনাতে ওটা ছিল, নাকি কাউকে ক্ষমতায় আনতে চাচ্ছিল তারা?
রাজনৈতিক কতগুলো বিষয় খুব সহজ তার কাছে থাকতে হবে যে আমি, এবং যাদেরকে ক্ষমতায় আনতে চাচ্ছি তারা কারা, এদের ক্যারেক্টার সম্পর্কে তার অবহিত ছিল কিনা। যদি এতটাই নাইভ হয়, এতটাই যদি বালখিল্যপূর্ণ আচরণ, আপনি যদি কার সঙ্গে থেকে আন্দোলন করছেন তাদেরকে যদি আপনি না চেনেন, আপনার দায় দায়িত্ব তো আমাকে শতবর্ষ পরেও আপনাকে আমি বারবার এই সময়টাকে জিজ্ঞেস করবো যে এই সময় কমিউনিস্ট পার্টির নেতা এরা কারা ছিল, কারা এই কাজটা করেছে। বামপন্থীদের সঙ্গে এই সেনাবাহিনী এবং ডক্টর ইউনূসের যে একটা তাদের যে খেলাধুলা, কে যে কোন পক্ষে কখন কি বলেন অনুধাবন করা বোঝা খুব মুশকিল। জি আচ্ছা, আপনি জিজ্ঞেস করছিলেন যে আলাপ আলোচনা হয় কিনা। নিশ্চয়ই আলাপ আলোচনা হয়। কিছু কিছু কথা আমি প্রকাশ্যেই বলি একবারে সামনাসামনি। যেমন ধরুন, আমি তো প্রিন্স ভাইকে এই আমার ওনার দলের যে প্রদীপ ভৌমিক, ওটাকে নিয়ে জিজ্ঞেস করেছিলাম। বলছো আমরা তো দাবি জানিয়েছি, উনি বলেছেন। মানে আমি একবারে ওনার পোস্টের নিচে জিজ্ঞেস করেছিলাম, আমি তো দাবি জানিয়েছি। যেমন ধরুন কয়েকদিন আগে, এই গত কয়েকদিন থেকে তো তারাও সরকারের বিপক্ষে বিভিন্ন কথাবার্তা বলছে, বেশ জোরে সোরে কর্মসূচির কথাও বলেছে। আমি যখন আনু ভাই যখন এই স্ট্যাটাস দিলেন যে মানে সাম্প্রতিক বেশ কয়েকটি ইস্যুতে জনগণের পক্ষে স্ট্যাটাস দিলেন, আমি জিজ্ঞেস করলাম আনু ভাই আপনাকে বিশ্বাস করতে পারছি না। আমি ওনার ফেসবুকের নিচে একবার সরাসরি জিজ্ঞেস ওনাকে প্রশ্ন করেছি যে আমি এই কথাটা অন্যরা বললে তার কাছে আমি একভাবে নিব, আপনি বললে অন্যভাবে নেব, কারণ আমি এই যা কিছু ঘটছে এখন এর সবকিছুর জন্য আমি ইউনূসকে যতটুকু দায়ী করি তার চেয়ে আপনাকে আমি বেশি দায়ী করি। এক অর্থে, কোন অর্থে বেশি দায়ী করি সেটা হচ্ছে যে আমরা তো ওই সময় ইউনূসকে আন্দোলনে দেখিনি, আপনাকে দেখেছি। আপনি আন্দোলনের ফোরফ্রন্টে ছিলেন, নেতৃত্বে ছিলেন। সুতরাং এই যে পরিবর্তনের দায় এখন যা কিছু হচ্ছে, এর দায় তো আপনাকে নিতে হবে। এটার কোন জায়গায় আপনার ব্যর্থতা, যদি ইউনূস ব্যর্থ হয়ে থাকেন বা এই যে অপরাধ কর্ম যা কিছু ঘটছে, মবতন্ত্র যেটা, এর জন্য আপনি মানে কতটুকু দায়ী না, এই ব্যাখ্যাটা আজ পর্যন্ত আপনি দেননি। এবং সবচেয়ে বড় কথা, আপনি ক্ষমতায় গেলেন না, মানে সরকারে সরাসরি আছেন নাকি যাননি, এই প্রশ্নটাও আপনি আজ পর্যন্ত ক্লারিফাই করেননি। আপনি যে শপথ নেননি, আপনার সঙ্গে আপনার ডানের যে লোকটা ছিল আসিফ নজরুল, তিনি শপথ নিয়েছেন এবং এই সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা, কিন্তু আপনি নেই কেন? এটাও তো আপনার কাছে আমার প্রশ্ন। আপনি রাজনীতি করছেন, মানুষকে নিয়ে গেলেন, এখন আপনি নেই কেন? এবং এই যে না থাকা, এর জন্য আপনার কোনো আফসোস আছে কিনা, এ কথাটাও আমার জানা দরকার আছে। যে এই যা কিছু ঘটছে, যে কি বলেছেন আপনি এখনো পর্যন্ত দেখবেন আনু ভাইয়ের ফেসবুকে তার ইয়ের নিচে আমি মন্তব্য করেছি, উনি কোনো জবাব দেননি। আমি আমার এই অনুষ্ঠানে স্যার একবার এসেছিলেন, তাকে ঠিক এই প্রশ্নটা আমি করেছিলাম যে সেনাপ্রধান যখন 5ই আগস্ট সবাইকে দাওয়াত করলেন রাজনৈতিক দলকে, সেখানে তো আমি আশা করেছিলাম আপনাকে দেখতে পাবো, আপনি কেন ছিলেন না? উনি কিন্তু আমাকেও সরাসরি কোনো উত্তর দেননি। আমার এখানে আছে, বরং আমার এখানে অনুষ্ঠানে আসার জন্য তাকে অনেক নাজেহাল হতে হয়েছে। তো এখন ওনারা একটা ঐক্যের ডাক দিচ্ছেন। বাংলাদেশ যে উগ্র ডানপন্থীদের হাতে চলে গেছে, উগ্র ডানপন্থী বললে আবার অনেকে ঠিক ঠাওর করতে পারেন না, সেজন্য আরো একটু খোলাসা করে বলি, বাংলাদেশ যে জঙ্গিদের হাতে চলে গেছে এটা মোটামুটি কম বেশি সবাই এখন স্বীকার করতে শুরু করেছে। তো তারা এর বিরুদ্ধে ঐক্যের একটা আহ্বান জানিয়েছে। তারা কি মনে করেন আওয়ামী লীগকে বাদ দিয়ে এই ঐক্য তারা কোনো কিছু করতে পারবে, কিংবা আওয়ামী লীগকে ছাড়া, বিএনপিকে ছাড়া শুধু এই বাম দল মিলে কিছু করতে পারবে এই শক্তির বিরুদ্ধে? আবার একটু ছোট উদাহরণ দেই, যে আমরা যাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমেই বলেন বা ফর্মাল মিডিয়াতে বলেন, টেলিভিশনের টক শো গুলোতে, আনু মোহাম্মদ তো কম যান, বেশি যান রহিন হোসেন প্রিন্স, সবচেয়ে বেশি। আমি রহিন হোসেন প্রিন্সের অনেকগুলো টক শোতে বক্তব্য দেখেছি, এবং এক পাশে একজন বিএনপির থাকেন, এক পাশে হয়তোবা সার্জিস আলমের মতো কেউ একজন থাকেন, আর এক পাশে রহিন হোসেন প্রিন্স থাকেন। আমি প্রিন্স ভাইয়ের বক্তব্যের মানে সারমর্ম হচ্ছে যে বিএনপি যা বললো ঠিক, সার্জিস এরা যা বললো সেটা ঠিক। ওনার উদ্বেগের জায়গাটা হচ্ছে যদি ইউনূস সরকার ব্যর্থ হয় তাহলে পুরাতন পতিত স্বৈরাচার বা কি নাম বলে এটাকে, ফ্যাসিস্ট ফিরে আসবে। ওনার ওই উদ্বেগ তো এখনো শেষ হয়নি। এটার চেয়ে এখনো ওনাদের বড় উদ্বেগ হচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসতে পারে, সেটাকে তারা ভয় পাচ্ছে না কোনো। এনারা এই গ্রুপটার সহযোগী, এটা সকল টক শোতে, সকল ভাষাতে প্রিন্স ভাইরা কিন্তু ক্লিয়ার করছেন। এবং আমার কাছে তাৎক্ষণিক আমার মাথায় কিন্তু একটা প্রশ্ন জেগে ওঠে, ধরুন এই ইউনূস সরকার ব্যর্থ হবে,
শেখ হাসিনা যখন ব্যর্থ হবে আপনারা বলছিলেন মৌলবাদের উত্থান ঘটবে, আবার ইউনূস সরকার যখন ব্যর্থ হবে আপনি বলছেন যে পুরাতন ফ্যাসিস্ট তারা আবার ফিরে আসবে। আমার খুব সহজ প্রশ্ন, যে ইউনূস ব্যর্থ হলে অ্যাজ এ পলিটিশিয়ান আপনি তো সফল হওয়ার কথা, আওয়ামী লীগ ব্যর্থ হলে আপনি তো সফল হবেন, সেখানে জামাত সফল হবে এই ভাবনাটা আপনি কেন করেন? বা উগ্র মৌলবাদ সফল হবে কেন করেন? তার মানে আপনার নিজের উপর কনফিডেন্স নেই। কোন কনফিডেন্স দিয়ে আপনি আপনার লোকবলকে, আপনার সমর্থক কর্মীদেরকে উজ্জীবিত করবেন? ধরুন এই মুহূর্তে ইউনূস সরকারের সকল অপকর্মের, এই যে আমি বিএনপির যে আন্দোলন যেটা আমি দেখছি, সুস্পষ্টভাবে তারা একটা বিষয় অন্তত বুঝতে পেরেছে যে এই সরকার যত প্রকার অপরাধ কর্ম করছে, মানুষের উপর হামলা হচ্ছে এবং সেই হামলা যারা প্রতিহত করতে গেল তাদেরকে ধরার জন্য অপারেশন ডেভিল হ্যান্ড, মানুষ এটা দেখছে। এই অপরাধের পক্ষে যদি কোনো দল থাকে সেই দলকে জনপ্রিয়তা অবশ্যই হারাতে হবে, এবং বিএনপি সরকার ঠিক কৌশলগত হবে অনেকটা বিরোধী দলের মতো ফ্রেন্ডলি, বিরোধী দল আর কি, বন্ধুত্বপূর্ণ সহযোগিতার মধ্য দিয়ে বিরোধী দল সেই রোলটা প্লে করছে। আমি এই গত 4-5 দিন থেকে দেখছি যে আমার কাছে মনে হচ্ছে ওনারাও একটু বিরোধী দলের রোল প্লে করতে চান। ওনারা এই উদ্বেগ কিন্তু এখনো কাটিয়ে উঠতে পেরেছেন কিনা আমি জানি না, যে ইউনূস সরকারের পতন ঘটলে আবার পুরাতন ফ্যাসিস্টরা তারা সুবিধা করবে, বা তার মানে এই জায়গাটা বিএনপির সঙ্গে তারা ঐক্যবদ্ধভাবে কোন ফর্মে ঐক্য হয়েছে আমি জানি না, কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে মিটিং করে এসেছেন অতি সম্প্রতি, রহিম হোসেন প্রিন্স গিয়েছিলেন, মুজাহিদুল ইসলাম সেলিম গিয়েছিলেন, শীর্ষ নেতারা একসঙ্গে বসেছিলেন। তাদের ঐক্যের জায়গাটা কোন জায়গায় কি নেগোসিয়েশন হচ্ছে আমি জানি না, সরাসরি জামাতের সঙ্গে বসেননি, কিন্তু ইউনূস যখন ডাক দিয়েছেন তখন আমরা দেখেছি যে একসঙ্গে সবাই মিলেই বসেছেন। জাতীয় ঐক্যের জায়গাটাতে ঠিক এভাবে যদি শেখ হাসিনা ডাক দিতেন এনারা যেতেন কিনা আমি জানি না, যে একই সঙ্গে জামাত এবং সিপিবি কেও ডাকলে শেখ হাসিনা ডেকেছেন সাবেক প্রধানমন্ত্রী তৎকালীন সময়ে, এনারা যেতেন কিনা, বা তখন যেমন আমি তো বারবার সমালোচনা করেছি, এটা বারবার বলে যাব যে শেখ হাসিনা কওমি জননী উপাধি নিয়েছেন, এবং এই জায়গায় বাংলাদেশের মৌলবাদের উত্থানে তাদের এক ধরনের আশকারা ছিল, যেভাবে কঠোর হস্তে দমন করার দরকার ছিল এই ফোর্সটা নারী বিরোধী শক্তি, সবকিছু মিলে এটা শেখ হাসিনা করতে ব্যর্থ হয়েছে, হেফাজতের সঙ্গে আপোষ করেছে, এটা ওনারাও সমালোচনা করে, আমিও করি। কিন্তু প্রশ্ন হলো যে শেখ হাসিনার যে এই ব্যর্থতার জায়গাটা আপনি যখন সমালোচনা করছেন, ওই হেফাজতের মিটিং এ একই সঙ্গে আপনাকে ডাকলে আপনি যেতেন কিনা? এখন কিন্তু যাচ্ছে, তার মানে এক ধরনের ইনহেরেন্ট ঐক্য তাদের মধ্যে হয়েছে, এবং এইটা কি রকম ঐক্য আমি জানি না, ভয়ের নাকি বাস্তবতা হচ্ছে তাদের রাজনৈতিক কোন সুবিধার। একেবারে খুব সহজ প্রশ্ন, সহজ একটা কথা শেষ করে দেই, যে শেখ হাসিনার আমলে বেশি নিরাপদ নিজেদেরকে বোধ করেছে নাকি এখন? আমার ওই যে বোনটা, আমিও তো গণজাগরণ মঞ্চের আন্দোলনে ছিলাম, লাকি আক্তার কমিউনিস্ট পার্টির নেত্রী, এখন বেশি নিরাপদ নাকি তখন নিরাপদ বোধ করেছেন? এই প্রশ্নগুলোর তো তার জবাব দেওয়া উচিত। তার কর্মীরা এখন ভয়ে কথা বলছে নাকি নির্ভয়ে কথা বলছে? এই যে বাস্তবতাগুলো, এই ঘোর থেকে তারা এখনো কাটিয়ে উঠতে পেরেছে কিনা আমি জানি না। সুতরাং শুধুমাত্র সীমিত কয়েকজন বাম মিলেই যে আন্দোলন করবে সে আত্মবিশ্বাস তাদেরই নেই। তারা এখনো মনে করে যে ইউনূস ব্যর্থ হলে আওয়ামী লীগ সফল হয়ে যেতে পারে, এইটা তাদের ভয়। একবার প্রকাশ্য এই বক্তব্যগুলো টকশোতে দিচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন এনারা এই বক্তব্য দেয়। তার মানে কি ওনাদের নিজেদের দলের প্রতি সে আস্থা নাই, ওনাদের নিজেদের শক্তির প্রতি নেই, এবং কাদের সহায়তা করছেন বা তাদের রাজনৈতিক ভূমিকা কার সহায়ক হচ্ছে এই জিনিসটা ওনারা সুস্পষ্ট করছেন কিনা বা নিজেরাও এখন সুস্পষ্ট কিনা আমার সন্দেহ আছে।